রেকর্ডিং হবে, ঠিক আছে। প্রগ্রেস যেটা আমাদের এটা আছে, ওটার ক্যারেক্টারগুলো মনে আছে সবার? প্রগ্রেসের ক্যারেক্টারগুলো মনে আছে? প্রফেসর হেনরি, হ্যাঁ, হেনরি কুরি। ক্যারেক্টারগুলো আগে লিখে নে না তো, পাশে একটা ছোট্ট জায়গায় 4টা তো ক্যারেক্টার আছে। একটা হচ্ছে প্রফেসর হেনরি কুরি, তাড়াতাড়ি লিখ, মানে শর্টকাটে লিখ, যেমনি বোঝা যায়। সায়েন্টিস্ট লিখতে পারিস কোথাও, যদি অত বড় নাম লিখিস তো সায়েন্টিস্ট লিখতে পারিস। প্রফেসর হেনরি কুরি হচ্ছে ওই 60 ইয়ার্স, 50 থেকে 60 বছরের একটা সায়েন্টিস্ট। হেনরি কুরি 50 থেকে 60 বছরের একটা সায়েন্টিস্ট। প্রথম ক্যারেক্টার হচ্ছে ওই সায়েন্টিস্টটার, যার নাম সায়েন্টিস্ট লিখি, হ্যাঁ, যার নাম হচ্ছে প্রফেসর হেনরি কুরি। প্রফেসর হেনরি কুরি, কুরি স্পেলিং ই, CORRIE। প্রফেসর হেনরি কুরির এজ হচ্ছে 50 থেকে 60 বছর, এক্স্যাক্ট বলা নাই। আর বাই প্রফেশন তিনি একটা সায়েন্টিস্ট আছেন এখানে। আর একটা ব্যাচেলর আছে। ব্যাচেলরের স্পেলিং কি বলবে আমাকে? ব্যাচেলর স্পেলিং কি বলবে? ব্যাচেলর স্পেলিং কি বলবে? BA, ঠিক, BACHELOR, ব্যাচেলর। তিনি বিয়ে করেননি, ঠিক আছে। এর বাড়িতে একটা হাউসকিপার থাকতো বা সার্ভেন্ট, ওর নাম কি ছিল? হাউসকিপারের নাম হান্না, HANNAH, এইচ আছে, হ্যাঁ, লাস্টে হান্নার স্পেলিংটা খেয়াল করবি, লাস্টের এইচ আছে, এটা খেয়াল করবি। নেক্সট, ওর বাড়িতে ওর জুনিয়র সিস্টার আছে, ছোট বোন। সিস্টারের নাম কি? সিস্টারের নাম মিসেস মেলডন, মিসেস মেলডন। আর চার্লটও বলতো, চার্লট বলতো কে? প্রফেসর হেনরি কুরি, ঠিক আছে। মিসেস মেলডন হচ্ছে উইডো, বিধবা। তিনি হচ্ছেন একজন, এটাই তো বিরক্ত হবে, উইডো, একটা বিধবা, ঠিক আছে। তিনি তার হাজবেন্ডকে যুদ্ধে হারাইছেন। হাজবেন্ডের নাম কি? টম। আর তার ছেলেকে যুদ্ধে হারাইছেন। ছেলের নাম কি? এডি, EDDIE, ঠিক আছে। এডির বয়স কত? 19 বছর। আর এর বয়স কত? 43, 43 ইয়ার্স ওল্ড একটা, ঠিক আছে। তার ছেলে, মানে মিসেস মেলডনের ছেলে, যার নাম এডি, মিসেস মেলডনের ছেলে যার নাম হচ্ছে এডি, তিনি হচ্ছে যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আর যেহেতু যুদ্ধে ছেলে মারা যায়, তার জন্য তার বাবা এটা কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা যায়। মনে পড়ছে গল্পটা কোন দিন সেটিং হয়েছিল? সেটিং মনে পড়ছে? 3rd ডেথ অ্যানিভার্সারি, মনে পড়ছে? 3য় মৃত্যুবার্ষিকীর দিন গল্পটা একদিনেই হয়েছিল। 1 অ্যাক্ট প্লে, তো বলছিলাম তো 1 অ্যাক্ট প্লে, মানে একটাই টাইম থাকবে, সেটিং থাকবে, একটাই অ্যাক্ট থাকবে, ওর মধ্যেই শুরু হবে, ওর মধ্যেই শেষ হবে। আর এই প্লেটাতে প্রফেসর হেনরি কুরি একটা বম বানাবে, আর গল্পটার এন্ডে গিয়ে তার বোন, যার নাম চার্লট বা মিসেস মেলডন, তিনি হচ্ছেন প্রফেসর হেনরি কুরিকে হত্যা করবেন, আর বমটার মানে আবিষ্কারটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। এটা মোটামুটি 1 লাইনার একটা, পুরো গল্পটা মোটামুটি একটা বলা হলো। প্রথমে হচ্ছে সায়েন্টিস্ট। আচ্ছা, সায়েন্টিস্টটার সাথে এদের কি সম্পর্ক? সায়েন্টিস্টটার সাথে মামা ভাগনা, ঠিক আছে। চল তাহলে এবার ওই টেক্সটটা দেখবি, টেক্সটটা মিলবে ওখান থেকে, টেক্সটটা দেখবি। The scene of the play is laid in the study of Professor Henry Curie in a remote village in the north of England in a spring day in the year of 1990. এই যে এই প্লেটা কোথায় সেট হয়েছে? প্রফেসর হেনরি কুরির স্টাডি রুমে, ঠিক আছে। কোথায় স্টাডি রুমটা ছিল? রিমোট ভিলেজ। রিমোট মানে কি? রিমোট মধ্যে একটু দূরবর্তী এলাকা, বুঝতে পারছি, ওটাকে রিমোট বলে। রিমোট ভিলেজ ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। জায়গাটা কোথায়? ইংল্যান্ডের নর্থে। ইন এ স্প্রিং ডে, এখানে স্প্রিং ডে বলা আছে, ঠিক আছে।
স্প্রিং মানে বসন্ত, বসন্তের একটা দিন ছিল, সালটা ছিল 1990 কেন? প্রথম বিশ্বযুদ্ধ কখন থেকে কত অবধি চলেছিল মনে আছে? 1914 থেকে 1918 বা 19 অবধি, 18 মেবি। তারপরে মানে প্রথম বিশ্বযুদ্ধের জাস্ট পর এই প্লেটা লেখা হয়েছিল। এই প্লেটাই আমরা দেখবো অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড। অ্যান্টি ওয়ার মানে ওয়ারের অপোজিট, ওয়ারকে মানে ওয়ার যে জিনিসটা ভালো না, ওটা রাইটার প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা জায়গায় ফুটিয়ে তুলবে। রাইটারের লেখার মেন উদ্দেশ্য হচ্ছে যে ওয়ারের নেগেটিভ দিকগুলোকে ভালোভাবে আমাদের সামনে তুলে ধরা। একটা মা তার ছেলেকে হারানোর ব্যথাটা এই গল্পে ভালোভাবে ফুটে উঠেছে, ওটা দেখবো, ঠিক আছে? দ্য রুম ইজ টিডি এনাফ, টিডি বা টাইডি যেটাই হোক। টাইডি মানে কি? টাইডি মানে হচ্ছে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। দ্য রুম লুকস নিট with the tidiness of a house dominated by a bachelor who is dominated by his work rather than by domestic comfort. রুমটা একটা ব্যাচেলরের দ্বারা ডমিনেটেড, যিনি তার ঘরের সমস্ত আরাম সুযোগ সুবিধাকে ইগনোর করছেন, যিনি শুধু তার নিজের জীবনে কাজ দ্বারা ডমিনেট, এটা বোঝাচ্ছে। অ্যান্ড অন দ্য লার্জ টেবিল নিয়ার দ্য সেন্টার অফ দ্য রুমটার মাঝখানে একটা লার্জ টেবিল আছে। দেয়ার ইজ এ লিটিল অফ সায়েন্টিফিক অ্যাপারচার্স employed by প্রফেসর কুরি ইন দ্য এক্সপেরিমেন্ট ইন হুইচ হি ইজ নাও এঙ্গেজড। রুমটার মিডলে একটা বড় টেবিল আছে, টেবিলের উপর অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রাখা আছে, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তিনি হয়তো বর্তমানে কোনো একটা জিনিস এক্সপেরিমেন্ট করছেন। অন দ্য ওয়ালস অফ দ্য রুম আর এ নাম্বার অফ ডায়াগ্রামস শোয়িং সেকশনস অফ এ ভেরি লার্জ বম্বস। রুমের দেওয়ালে কি লাগা আছে? অনেকগুলো ডায়াগ্রাম লাগা আছে, যেখানটায় যে ডায়াগ্রামে আমাদের বম্বের অনেকগুলো সেকশন দেখা যাচ্ছে। দেয়ার ইজ এ মডেল অফ এ বিগ বম্ব অন এ স্ট্যান্ড আন্ডারনেথ ওয়ান অফ দিস ডায়াগ্রামস। কোনো একটা ডায়াগ্রামের নিচে কোনো একটা বম্বের একটা মডেল রাখা আছে। দেয়ার আর সেকশনাল ডায়াগ্রামস অফ এরোপ্লেনস অ্যান্ড এয়ারশিপস। অনেকগুলো সেকশনাল ডায়াগ্রাম আছে এরোপ্লেন আর এয়ারশিপসের, টু বি সিন, যেটা দেখা যাচ্ছে। অ্যান্ড অলসো ফেয়ারলি লার্জ নাম্বার অফ এরোপ্লেনস অ্যান্ড এয়ারশিপস। আরও কিছু অনেকগুলো এরোপ্লেন আর এয়ারশিপসগুলো রাখা আছে। এবার ওটা হচ্ছে একটু বইয়ের মতো করে ওখানটায় লেখা আছে। এবার এইখানটায় লেখা আছে ওই জিনিসটারই মানে একটু ইজি হয়েছে, ঠিক আছে? দ্য প্লে ওপেন্স ইন দ্য স্টাডি রুম অফ প্রফেসর হেনরি কুরি। প্রফেসর হেনরি কুরি স্টাডি রুমে প্লেটা ওপেন হয়েছে। ইন এ রিমোট ভিলেজ ইন দ্য নর্থ অফ ইংল্যান্ডের একটা রিমোট ভিলেজে ওপেনিং হয়েছে। অন এ স্প্রিং ডে ইন 1990। স্প্রিং ডেতে প্লেটা ওপেন হয়েছে জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধের 1 বছর পর, ঠিক আছে? দ্য রুম লুকস নিট। রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই দেখাচ্ছে, বাট নট ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক দেখাচ্ছে না। ইট ইজ দ্য কাইন্ড অফ প্লেস ওয়ার এ ম্যান লিভস অ্যালোন। এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা মানুষ ওই বাড়িটাতে একাই থাকে। অনলি কেয়ারস অ্যাবাউট ওয়ার্ক। রুমটা অ্যাকচুয়ালি তার তো রুমে অনেকগুলো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো ছিল, এতটা গুছানো ছিল যেন দেখে মনে হচ্ছে যে ওই কাজকে কতটা ভালোবাসে, ওটা এখানে বোঝানো হচ্ছে। অন দ্য বিগ টেবিল ইন দ্য সেন্টারের মধ্যে একটা বড় টেবিল ছিল। দেয়ার আর লটস অফ সায়েন্টিফিক টুলস, যার মধ্যে অনেকগুলো সায়েন্টিফিক টুলস ছিল। প্রফেসর কুরি ইজ ওয়ার্কিং অন এ ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট। প্রফেসর কুরি তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট নিয়ে গবেষণা করছিল। দ্য ওয়ালস আর কভার্ড উইথ ডায়াগ্রাম অফ হিউজ বম্বস। ওয়ালটা অনেকগুলো হিউজ বম্বের ডায়াগ্রাম দিয়ে কভার ছিল। সাম শোয়িং সেকশনস অফ বম্বস, যার মধ্যে কোনোটা বম্বের কোনো সেকশনকে রিফ্লেক্ট করছিল। দেয়ার ইজ অলসো এ বিগ মডেল অফ বম্ব। সেখানে একটা বড় মডেল ছিল বম্বের। প্লেস আন্ডার ওয়ান অফ দ্য ডায়াগ্রামস আছে, একটা ডায়াগ্রামের নিচে ছিল। দেয়ার আর অলসো ডায়াগ্রামস অ্যান্ড মডেলস অফ এরোপ্লেন অ্যান্ড এয়ারশিপস। তার মধ্যে আমরা অনেকগুলো মডেল দেখতে পেলাম এরোপ্লেন আর এয়ারশিপসের। দিস শোজ দ্য প্রফেসর ডিপ ইনভলভমেন্ট ইন দ্য ওয়ার রিলেটেড সায়েন্স ইভেন দো দ্য ওয়ার হ্যাজ জাস্ট এন্ডেড। এটা দেখাচ্ছে যে যুদ্ধটা শেষ হয়ে গেছে, তবুও প্রফেসর হেনরি কুরি এতটা প্রগ্রেসের কাজে ব্যস্ত যে তার রুমটা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আচ্ছা, এইখানে আমরা এইগুলো জিনিস ইম্পর্টেন্ট আছে, যেখানে এগুলো এক্সপ্লানেশন আছে না, এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। এইখানে আমরা কি দেখলাম? একটা রুম দেখলাম, একটা রুম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল, দেখলাম তো রুমটা টাইডি আছে, মানে দেখে লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটা মানুষ যার নাম প্রফেসর হেনরি কুরি কোনো একটা কাজ করছে সাইলেন্টলিভাবে। ইনস্ট্রুমেন্ট দেখলাম টেবিলের উপর, বম দেখলাম, ডায়াগ্রাম দেখলাম, মডেল দেখলাম এরোপ্লেনের। কোনো নয়েজ দেখলাম না রুমটাতে, দেখলাম কোনো চিৎকার চেঁচামেচি না, নো ব্লাড, কোনো ব্লাড দেখতে পেলাম না, জাস্ট পিস। রুমটার ভিতরে কি আছে? একটা পিস আছে, ঠিক আছে? বাট আমরা অ্যাকচুয়ালি এখানে কি দেখতে পারলাম না, ওটা হচ্ছে কথা। প্রথমে বলছিল যে স্প্রিং ডে 1919, বুঝছিস? স্প্রিং ডের কথা বলছে তো, কেন এখানে স্প্রিং ডে বলছে? স্প্রিং ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ নিউ বার্থ। লিটারেচারে স্প্রিং মানে কি? নতুন কোনো কিছুর একটা বিগিনিং। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তার 1 বছর পর
প্লেটা সেটিং আছে, বুঝতে পারছিস? মানে প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ জাস্ট নিজের জীবনটা নতুনভাবে স্টার্ট করতে যাচ্ছিল। ওখানকারই মধ্যে একদল মানুষ আছে যারা সায়েন্সের অগ্রগতির নামে ডিস্ট্রাকশন এনে আনছে, বুঝতে পারছিস? এটা আইরনি, বুঝতে পারছিস? যেমনি প্লেটার টাইটেল হচ্ছে আইরনি। প্রগ্রেস মানে আমরা কি জানি, যে উন্নতি জানি না, কোনো কিছু পজিটিভিটি, কিন্তু আমরা যখন পুরোটা প্লে পড়ে নিব তখন দেখবো যে কোনো প্রগ্রেস হচ্ছে না, মানে প্রগ্রেস দিয়ে ব্যাপারটাকে ক্রিটিসাইজ করতেছে, বুঝতে পারছিস? ওটা হচ্ছে ব্যাপার। স্প্রিং ইজ দ্য সিজন অফ রিবার্থ, নিউ লাইফ, ফ্লাওয়ার্স ব্লুমিং আফটার এ কোল্ড ওয়ার। মানে স্প্রিংটা হচ্ছে আমাদের নতুন জীবনের একটা প্রতীক, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস পিস, এখানে দেখছি যে পৃথিবী আবার একবার শান্তি চাইছে। বাট ইনসাইড দ্য হাউস, কিন্তু ঘরের ভিতর, দেয়ার ইজ এ ম্যান সিটিং অ্যালোন সারাউন্ডেড বাই বম্ব ডায়াগ্রামস, মেশিন বম্বস অ্যান্ড ওয়ার টুলস। কিন্তু এই যুদ্ধের যে লাস্টে যুদ্ধটা শেষ হলো তার মধ্যে দেখছি একটা মানুষ আছে একটা ঘরে চারদিকে বম নিয়ে বসে আছে, বুঝতে পারছিস? মানে কত বড় একটা আইরনি, যে বাইরের জগৎটা একদম শান্তি চাইছে, স্প্রিং আছে, নতুন কিছু একটা স্টার্ট করতে চাইছে, কিন্তু ওই জগতের মধ্যে একটা বাড়িতে একটা মানুষ বসে আছে, বুঝতে পারছিস? চারিদিকে বম নিয়ে। এটা আইরনি তো, বুঝতে পারছিস কিনা? দিস ইজ প্রফেসর হেনরি কুরি, এটা ছিল প্রফেসর হেনরি কুরি। বাট ইনসাইড দ্য হাউস দেয়ার ইজ নো নিউ লাইফ, কিন্তু ওই বাড়িটার মধ্যে কোনো নিউ লাইফ ছিল না। প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কিছু ডিস্ট্রাকশনের বা নেগেটিভিটির সিম্বলিজম দেখতে পাইছি তো, বম, এরোপ্লেন, এয়ারশিপস। কার সাথে থাকতে তুলিস না। অনলি ইনস্ট্রুমেন্টস অফ ডেথ, রুমটাতে আমরা কি দেখলাম? রুমটাতে যত না শান্তি মনে হচ্ছে ওর থেকে বেশি আমরা কি দেখলাম? ইনস্ট্রুমেন্ট অফ ডেথ দেখতে পাচ্ছি, বম দেখতে পাচ্ছি, উইপন দেখতে পাচ্ছি, এরোপ্লেন দেখতে পাচ্ছি, বুঝতে পারছিস? এটা আইরনি কিনা? এটা আইরনি। তারপরে হচ্ছে প্রফেসর হেনরি কুরিকে একটা মানুষ দেখতে পেলাম যে হচ্ছে হিউম্যানিটিকে ভুলে গেছে। হি ইজ নট ইভিল, প্রফেসর হেনরি কুরি কি ইভিল? এখন অব্দি আমরা বুঝতে পারছি না। হি ইজ নট এ কিলার, সে কোনো কিলারও না, বাট হি ইজ সো বিজি উইথ হিজ সায়েন্স, তিনি অনেক বিজি নিজের সায়েন্স নিয়ে। দ্যাট হি হ্যাজ ফরগেটেন হোয়াট ইট মিনস টু হিউম্যান, যে তিনি ভুলে যাচ্ছেন যে এটা হিউম্যানের কাছে কতটা গুরুতর ব্যাপারটা হতে পারে। হি ইজ এ ব্যাচেলার, তিনি একটা ব্যাচেলার, ম্যারিড টু হিজ মেশিনস, তিনি কাকে বিয়ে করছেন? তিনি তার সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলোকে বেশি করে বিয়ে করছেন, কোনো মানুষকে বিয়ে করেনি, ব্যাচেলার। এটাও আইরনি, বুঝতে পারছিস? কারণ প্রফেসর হেনরি কুরি কি আছে, নিজের থেকেও বেশি ইম্পর্টেন্স কাকে দিচ্ছে? তার সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলোকে দিচ্ছে। মানে কাকে বিয়ে করছে? টেকনোলজি। মানে যদি আমরা ভাবি ভালো করে ব্যাপারটা, তাহলে প্রফেসর হেনরি কুরি নিজেকে যত না ভালোবাসছে, ওর থেকে বেশি ওর মেশিনগুলো, ওর বমগুলোকে ভালোবাসছে, বুঝতে পারছিস? নট টু এনি হিউম্যান ইমোশন, তার মধ্যে কোনো হিউম্যান ইমোশনও নাই। এখানে মানে হচ্ছে যদি সায়েন্স যদি হিউম্যানিটি ভুলে যায় তাহলে এটা কতটা ডেঞ্জারাস হতে পারে এই গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি। যদি বলে না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অমনি আছে ব্যাপারটা। বিজ্ঞানকে যদি ভালোভাবে কাজে লাগে তাহলে বিজ্ঞান হচ্ছে আশীর্বাদ, আর বিজ্ঞানকে যদি আমি খারাপভাবে কাজে লাগে তাহলে সেটা হচ্ছে অভিশাপ। যেমনি এটা রুমের মধ্যে আমরা কি দেখতে পেলাম? প্লেন দেখতে পাচ্ছি, এরোপ্লেন, এগুলো দেখতে পাচ্ছি তো। এরোপ্লেন কিসের সিম্বলিজম? অ্যাকচুয়ালি লাক্সারি সিম্বলিজম না। এরোপ্লেনে কখন যায়? এরোপ্লেনটা কি দেখায়? প্রগ্রেস দেখায় না। বাট ওই প্রগ্রেসটা, আর এরোপ্লেন কি করে? এরোপ্লেন দিয়ে বমগুলো ছুড়ে মারা হয়, বুঝতে পারছিস? মানে যদি ওই প্রগ্রেসটাকে আমরা যদি মিস ইউজ করতেছি তাহলে ওটা ডিস্ট্রাকশন, বুঝতে পারছিস ব্যাপারটা? এরোপ্লেন কেন বলতেছে? কারণ হচ্ছে প্লেন হচ্ছে একটা সিম্বলিজম অফ প্রগ্রেস, বাট ওটা দিয়ে যখন আমি বম মারছি কোনো একটা দেশের ওপর, তো অনেকগুলো মানুষ মারা যাচ্ছে, মানে ওটা একটা আইরনি হয়ে যাচ্ছে। যেটাকে আমরা প্রগ্রেস দেখছি ওটাকে যদি আমি মিস ইউজ করছি, মিসবিহেভ করছি, তাহলে ওটা মানে কি বলবো, প্রগ্রেসের নামে ডিস্ট্রাকশন, বুঝতে পারছিস? ওটা হচ্ছে বলছে এখানে। তারপরে দেখছি যে বম ডায়াগ্রামস অন দ্য ওয়াল, অনেকগুলো বমের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি ওয়ালের উপর। টু দ্য প্রফেসর দিজ আর জাস্ট ড্রয়িংস, প্রফেসরের কাছে এটা কি মনে হতে পারে? ড্রয়িং মনে হতে পারে, কার্টুন মনে হতে পারে। বাট টু দ্য ওয়ার্ল্ড দিজ আর উইপন্স দ্যাট কিল চিলড্রেন, মাদার, সোলজার্স অ্যান্ড ড্রিমস। এইগুলো হচ্ছে সেই উইপনটা যেটা অনেকগুলো মানুষকে মেরে ফেলে, বুঝতে পারছিস? তারপরে হচ্ছে এরোপ্লেন আর এয়ারশিপসের কি মানে? মানে বিউটি টার্ন ইনটু হরর। দেখ, নর্মালি প্লেন দিয়ে আমরা ট্রাভেলকে বোঝাই, প্লেন আকাশে উড়ে, মানে প্লেন হচ্ছে একটা ফ্রিডমের সিম্বলিজম, ঠিক না? প্লেন দিয়ে আমরা লাক্সারি বোঝাই, প্রগ্রেস বোঝাচ্ছি যে না আমরা কত কিছু অ্যাচিভ করছি। বাট ওটাই প্লেন দিয়ে যখন কোনো দেশের উপর বম মারছে, মানে ওই প্লেনটা হয়ে যাচ্ছে এখানে নেগেটিভিটি, বুঝতে পারছিস? মানে সায়েন্স ইজ গুড, বাট ওটাকে যদি আমি ঠিকভাবে ইউজ করি। তোরা কি শুনছিস কোনোদিন বায়োলজিক্যাল বিসের নাম শুনছিস? বায়োলজিক্যাল বিস, এটা একটা কনসেপ্ট আছে। বায়োলজিক্যাল বিস মানে ধর কোনো একটা দেশে যদি পপুলেশন অনেক বেড়ে গেছে, পভার্টি অনেক বেড়ে যাচ্ছে, এবার সরকার তো কাউকে মারতে পারবে না, বুঝতে পারছিস? তুই দেখে হবি যে কোভিডের মধ্যে ভালো ভালো যারা ওরা কিন্তু মারা যায়নি কখনো, কোভিড হয়, মরছে কারা? যারা নর্মাল মানুষ। এটা একটা বায়োলজিক্যাল বিস, এটা প্ল্যানিং করা, বুঝতে পারছিস? বায়োলজিক্যাল বিস মানে এমনি কিছু যেটা কারো কন্ট্রোলে নেই, যেটা গোটা ইয়ারের মধ্যে থাকবে, কেউ আটকাতে পারবে না, কিন্তু ওর ভ্যাকসিন আগে থেকে লাগাই নেবে অনেক কেউ মানুষ। এটা সত্যি একদম, এটা প্রুফড। কোভিডের সময় যেটা কোভিড হয়েছে ওটা বায়োলজিক্যাল বিস, ওটা প্রগ্রেসের নামে মানে দেশের মানুষকে কিল করার জন্য এসব করা হয়েছে।
এটা ইয়ার্কি লাগতে পারে, বাট এটার ব্যাপারে আর্টিকেল বার হয়েছিল কপিটের টাইপ। যদি কেউ পড়ে থাকিস তাহলে হয়তো একটু একটু জানবি। বুঝতে পারছি বায়োলজিক্যাল বিস মানে কি? হ্যাঁ, ইট শোজ হাউ বিউটিফুল ইনভেনশনস বিকাম মনস্টার্স ওয়েন মিসইউজড। এটা আমাদেরকে কি দেখাচ্ছে এরোপ্লেনটা? যদি আমরা সায়েন্সের মিসইউজ করি তাহলে প্রত্যেকটা ছোটো ছোটো প্রগ্রেস আমাদের কাছে ডিস্ট্রাকশন হয়ে দাঁড়াবে। বুঝতে পারছি না? বুঝতে পারছি না। তার মানে হচ্ছে যে প্রগ্রেস ইজ নট মেকিং বিগার বম্বস, প্রগ্রেস ইজ ওয়েন নো ওয়ান নিডস বম্ব অ্যাট অল। তাহলে মানে সত্যিকারের প্রগ্রেসটা কি? বড় বড় বম্ব বানানো, না এমনি একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেটা দিয়ে আমাদের বম্বের দরকারও না পড়ে? অ্যাকচুয়ালি প্রগ্রেস কোনটা? যেটা দিয়ে আমাদের বম্বের দরকার না পড়ে, ওটা অ্যাকচুয়ালি প্রগ্রেস না আমার কাছে। প্রগ্রেস ইজ নট যে আমি বড় বড় বম্ব বানাচ্ছি, কলকারখানা বানাচ্ছি যেটা দিয়ে আমাদের ধর হচ্ছে ওই গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এসব হচ্ছে, এটা না। প্রগ্রেস মানে এমনি একটা এনভায়রনমেন্ট গড়ে তুলবো যেটার জন্য আমাদেরকে বম লাগবেই না পৃথিবীতে। কেন বম লাগবে? বুঝতে পারছিস? অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড বুঝা যাচ্ছে? প্রথম দিক থেকে রাইটার অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড দেখাচ্ছে। বুঝতে পারছিস? নেক্সট, আচ্ছা যতগুলো লাইন ছিল ওখানে অতগুলো লাইনকে একটা ছোট্ট লাইনে এখানে কনভার্ট করা। ইন এ কোয়াইট ভিলেজ ইন 1990 প্রফেসর হেনরি কুরিজ নিট স্টাডি রুম ইজ ফিল্ড উইথ বম্বস অ্যান্ড ওয়ার মেশিনস, এ রুম হোয়ার প্রগ্রেস মিনস ডিস্ট্রাকশন। এটাই ছিল অতগুলো লাইনের একটাই মানে ছিল। তো মানে অতগুলো লাইন পড়া দরকার না, এটা যাই এখান থেকে লিখে নেবে, হয়েছে? এটাই তো ছিল, পুরোটা ছিল না এটা? একটা 1919 সালে একটা বসন্তের দিনে প্রফেসর হেনরি কুরির পরিষ্কার রুমটাতে দেওয়ালগুলো চারিদিকে বম দ্বারা আবৃত ছিল, আর প্রফেসর হেনরি কুরি তার মাঝখানে বসেছিল। এটাই তো ছিল প্রথম বেলাটা। তো এটা এখান থেকে পড়ে নিবি। নেক্সট, বুঝতে পারছি এখান থেকে পুরোটা? একটা ওখানে পেজ হবে দেখতো, ওখানে না আমার হ্যান্ড রিটেন কিছু নোটস হবে ওখানটায়। উড়ে গেল মনে একটা পেজ। ওটা কি ভালো পেজ আছে? হ্যাঁ, এগুলো না, এগুলো না, ওখানটায় পিচবোর্ডগুলো না, আমি লিখে রাখছি তো নোটসগুলো। পুরোটা দেবে ওগুলো, পুরোটা এখানে বসতে না। প্রথমে ওয়ার ইজ দ্য সিন অফ দ্য প্লে সেট? এই প্লেটা কোথায় সেটিং হয়েছে? দ্য প্লে ইজ সেট ইন দ্য স্টাডি রুম অফ প্রফেসর হেনরি কুরি ইন এ রিমোট ভিলেজ ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড অন এ স্প্রিং ডে ইন দ্য ইয়ার অফ 1990, জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। এটা পড়ে নিবি। নেক্সট, তারপরে ব্রিফলি ডিসক্রাইব দ্য স্টাডি রুম অফ প্রফেসর হেনরি কুরি, 2 মার্কসের কোয়েশ্চেন। The play is set in the study room of Professor Henry Curie. The rooms looks neat. Curie's room looks like a mini world lab. আমরা দেখলাম যে কুরির রুমটা মিনি ওয়ার্ল্ড ল্যাবের মতো দেখাচ্ছিল। There is a big table in the middle of the room. রুমের মিডিলে একটা বড় টেবিল ছিল। And these are lots of scientific tools. There are lots of scientific tools. যেখানে অনেকগুলো scientific tools ছিল। The walls are covered with diagrams and pictures of large bombs. ওয়ালগুলো কভার ছিল ডায়াগ্রাম আর পিকচার দিয়ে লার্জ বম্বের। There are also diagrams and models of aeroplanes and airships. আর আমরা দেখলাম অনেকগুলো মডেল ছিল এরোপ্লেন আর এয়ারশিপসের। ঠিক আছে, ইজি আছে, পড়ে নিবি এটা। নেক্সট লাইন, ওটার পরে সেকেন্ড প্যারাগ্রাফ। প্রফেসর হেনরি কুরি aged between 50 and 60 is sitting at the center table watching a chemical process in a large retort. মানে প্রফেসর হেনরি কুরি ওই রুমের মাঝখানে যেটা টেবিলটা ছিল ওই টেবিলের সামনে হয়তো কিছু একটা নিয়ে বসে, কোনো একটা টেবিলের সামনে হয়তো বিকার আছে, ওর মধ্যে কোনো একটা এক্সপেরিমেন্ট চলছে, ওইটা হচ্ছে দেখছে। হি হ্যাজ কোল্ড হিউমারলেস আইজ অ্যান্ড হিজ মাউথ ইফ ইট ওয়ার নট কভার্ড বাই এ থিকিস বিয়ার্ড উড বি সিন টু হ্যাভ ক্রুয়েল লাইন্স অ্যাবাউট ইট। তার চোখগুলো কোল্ড আর হিউমারলেস আইজ, মানে তার চোখে কোনো হিউমার নাই, মানে মানুষের চোখ দেখে বোঝা যায় না যে হ্যাঁ ওই কিরম আছে, রাগি আছে বা কিছু আছে, মানে ওর চোখে কোনো হিউমার নাই, একদম ঠান্ডা আছে, মানে গম্ভীর স্বভাবের মানুষ আছে। আর তার মুখে যদি গাল ভর্তি দাড়ি না থাকতো তাহলে তার মুখের ভিতর লুকানো যেটা ক্রুয়েলটিটা আছে ওটা আমরা স্পষ্টভাবে দেখতে পেতাম। ঠিক আছে, হি ডাজ নট হাউএভার ইমপ্রেস দ্য ক্যাজুয়াল ভিজিটার্স অ্যাজ এ ক্রুয়েল ম্যান, ইনডিড হি সিমস টু বি হার্মলেস, কাইন্ডলি ইনকনসিকুয়েন্স পারসন, completely absorbed of course in his work. মানে প্রফেসর হেনরি কুরি is focused with his scientific work. It is when he is angry, এটা তখনই আমরা দেখতে পাই যখন সে অ্যাংরি হয়, that something of his cruelty is observable. মানে তার ক্রুয়েলটিটা কখন দেখা যায়? যখন কেউ তাকে তার সায়েন্টিফিক কাজে হচ্ছে বাধা দেয়, তখন আমরা তার ক্রুয়েলটিটা দেখতে পাই। He is inclined to utter wolfish snarls if he is কি আছে এখানে থ্রটেড অর হিন্ডার্ড ইন অ্যানি ওয়ে। হিন্ডার্ড মানে বাধা দেওয়া, যদি কেউ তার কোনো কাজকে বাধা দেয় তাহলে তিনি একদম বন্য একটা নেকড়ের মতো চিৎকার করে ওঠেন। বাট দ্য মোস্ট সার্টেন সাইন অফ ইজ ফান্ডামেন্টালি ক্রুয়েল ক্যারেক্টার ইজ, এখানে কি আছে HTS, ওটা কি লেখা আছে? HTS এর জায়গায় কি লেখা আছে? হিজ আছে, হিজ আছে, হিজ অ্যাবজর্ব
অ্যাবজর্পশন ইন হিজ সাইন্টিফিক ওয়ার্ক। যদি কেউ তার সাইন্টিফিক কাজে বাধা দেয় তাহলে তার আসল ক্রুয়েলটিটা ধরা পড়ে। নাথিং ইজ গ্রেটার ইম্পর্টেন্স, এই লাইনটা থাকবে, নাথিং ইজ অফ গ্রেটার ইম্পর্টেন্স টু হিম দেন দ্যাট অ্যান্ড এ হিউম্যান বিং অফ লেস কনসিকুয়েন্স টু হিম দেন দ্য সাকসেস অফ ইভেন এ মাইনর এক্সপেরিমেন্ট। তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা কি? তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে তার জীবনের সাকসেস, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, ইভেন কি হিউম্যান থেকেও বেশি। এইখানটা আমরা কি দেখতে পেলাম, প্রফেসর হেনরি কুরি বয়স হচ্ছে 50 থেকে 60 বছরের। তিনি একটা টেবিলে বসে আছেন, একটা কেমিক্যাল এক্সপেরিমেন্টকে অবজার্ভ করছেন, যেটা একটা গ্লাসের কন্টেনারে হচ্ছে। তার চোখ দুটো ঠান্ডা আর সিরিয়াস দেখাচ্ছিল। দেয়ার ইজ নো স্মাইল অর ফান ইন দেম, চোখের মধ্যে কোনো হাসি রহস্য কিছু ছিল না। দ্য ক্রুয়েলটি ইন হিজ মাউথ ইজ কভার্ড বাই বিয়ার্ড, তার মুখের যেটা ক্রুয়েলটি ছিল ওটা কভার ছিল বিয়ার্ডের দ্বারা। বাট ইফ এ স্ট্রেঞ্জার সিজ হিম, যদি কোনো একটা মানুষ তাকে প্রথমবারে দেখে, দে উড নট থিঙ্ক হি এজ এ ক্রুয়েল ম্যান, তাহলে তাকে দেখে মনে হবে না সে একটা ক্রুয়েল ম্যান। হি লুকস লাইক এ সফট হার্মলেস ওল্ড ম্যান হু ডাজ নট সিম ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্যাজুয়াল ভিজিটার যদি তাকে দেখে তাহলে বাইরে থেকে দেখে কখনো ক্রুয়েলটি দেখাবে না, কারণ তার মুখটাতে যে দাড়ি ছিল সেটা তার ক্রুয়েলটিটাকে হাইড করছিল। হি ইজ টোটালি ফোকাসড অন হিজ সাইন্টিফিক ওয়ার্ক, তিনি টোটালি ফোকাস ছিলেন সাইন্টিফিক ওয়ার্ক নিয়ে। লাইক নাথিং এলস ম্যাটার্স টু হিম, যেন মনে হচ্ছিল কোনো কিছু তার কাছে ম্যাটার করে না। বাট ওয়েন হি গেটস অ্যাংরি ইউ ক্যান সি এ লিটিল অফ হিজ ক্রুয়েল নেচার, যখন তিনি খুব রেগে যাচ্ছিলেন তখন আমরা তার মধ্যে যেটা ক্রুয়েলটি ওটা দেখতে পাচ্ছি। ইফ সামওয়ান স্টপস হিম অর ইন্টারাপ্টস হিম হি গ্রোলস লাইক এ ওয়াইল্ড উলফ, তিনি তাহলে ওয়াইল্ড উলফের মধ্যে চিৎকার করে উঠছেন। দ্য ক্লিয়ারেস্ট সাইন অফ হিজ ক্রুয়েল নেচার ইজ হাউ ডিপলি অবজার্ভড হি ইজ উইথ হিজ সায়েন্স। আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট নিয়ে কতটা সিরিয়াস আছে। ফর হিম, তার জন্য নাথিং ইন লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হিজ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, তার কাছে সবচেয়ে জীবনে যেটা ম্যাটার করে ওটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। ইভেন এ স্মল এক্সপেরিমেন্ট ম্যাটার্স মোর টু হিম দ্যান হিউম্যান লাইফ, এমনকি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট তার কাছে ম্যাটার করে হিউম্যানের জীবন থেকে। আচ্ছা, ওটা পুরো লাইনটা হচ্ছে একটা লাইনের মধ্যে দেওয়া আছে, ওই কটা লাইন। প্রফেসর হেনরি কুরি এ 50 to 60 years old সায়েন্টিস্ট লুকস লাইক এ হার্মলেস, দেখে মনে হচ্ছিল হার্মলেস, বাট বিহাইন্ড হিজ আইজ দেয়ার এক্সিস্ট এ ক্রুয়েল হার্ট, তার চোখের আড়ালে তার মনে একটা ক্রুয়েল হার্ট এক্সিস্ট করতো। দ্যাট ভ্যালুজ এক্সপেরিমেন্টস মোর দ্যান হিউম্যান লাইফ, যেটা এক্সপেরিমেন্ট থেকেও বেশি ভ্যালু করতো হিউম্যান লাইফ থেকে বেশি ভ্যালু করতো এক্সপেরিমেন্টকে। ওটাই এসে তো ঠিক আছে না? তো ওখান থেকে ওটা লাইন আর এখান থেকে এটা লাইন পড়বি, বাট এগুলোও পড়তে লাগবে। আচ্ছা, তারপরে দেখছি যে তারপরে পার্টটা হি রিগার্ডস দ্য রিটর্ট ভেরি ক্লোজলি, তিনি ওই কাচের রিটর্টটাকে খুব ভালোভাবে দেখছেন। মাটারিং টু হিমসেলফ, মাটারিং মানে বরবর করে বলা, কিছু নিজের সাথেই বলছে, কিছু বকর করছে নিজে অ্যাজ হি ডাজ সো, যেমনটা তিনি প্রায় করে থাকেন। সামটাইমস হিজ মাটারিংস আর অফ স্যাটিসফ্যাকশন, কোনো সময় তার মাটারিং অনেকগুলো স্যাটিসফ্যাকশন দেখাচ্ছিল। সামটাইমস অফ এংজাইটি, কোনো সময় তার মাটারিং এংজাইটি দেখাচ্ছিল। অ্যান্ড ওয়ান্স অফ রেজ, এবং রাগের মাথায়, দ্যাট টার্নস অ্যাগেন টু স্যাটিসফ্যাকশন, এবং আবার কোনো সময় স্যাটিসফ্যাকশন দেখাচ্ছিল। এটা কখন হচ্ছে? যখন একটা কেমিক্যাল এক্সপেরিমেন্টকে ভালোভাবে প্রফেসরটা লক্ষ্য করছে, তখন তো কিছু একটা বকর করছে। যখন হয়তো পজিটিভিটি কিছু দেখছে তখন স্যাটিসফ্যাকশন হচ্ছে, যখন একটু খারাপ হচ্ছে তখন এংজাইটি হয়ে যাচ্ছে, আবার কখনো ভালো হচ্ছে তো আমরা স্যাটিসফ্যাকশন দেখতে পাচ্ছি। মানে তার পুরো ইমোশনটাই কন্ট্রোল কে করতেছে? ওই কেমিক্যালগুলো করছে, বুঝতে পারছি? তার মধ্যে নিজের কোনো নিজস্বতা নেই, তার পুরো ইমোশন, তার মাইন্ডটাকে কে রেগুলেট করছে? ওই কেমিক্যালগুলো, ওই এক্সপেরিমেন্টগুলো, বুঝতে পারছি? তার জন্য বলছে কি নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট টু হিম, বুঝতে পারছি? তার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এমনকি হিউম্যান থেকেও। এ নক ইজ হিয়ার্ড অন হিজ স্টাডি ডোর, কোনো একটা আঘাত শোনা গেল স্টাডি ডোরে, বাট হি ডাজ নট হিয়ার ইট, কিন্তু তিনি এটা ইগনোর করলেন বা শুনতে পারলেন না। ইট ইজ রিপিটেড, নকটা দ্বিতীয়বারের জন্য আবার এলো। হি লিনস ফরওয়ার্ড, লিনস মানে এরকম ঝুঁকে যাওয়া, ওটাকে বলছে ঝুঁকে যাওয়া, মানে হয় না কেউ একটু বিরক্ত করছে তো আরেকটু মন দিয়ে দেখি যেন আমি বিরক্তটাও না শুনি। হি লিনস ফরওয়ার্ড টু দ্য গ্ল্যান্স মানে জানেন? গ্ল্যান্স মানে হচ্ছে এক দৃষ্টিতে কাউকে দেখা, মানে মনোযোগ দিয়ে দেখতেছে, বুঝতে পারছিস? যেমনি মানে ধর এমনি রিটোর্টে একটা কিছু চলছে আর এরকম ভাবে দেখছে, একদম মন দিয়ে, কেউ ডিস্টার্ব করছে, নক করছে তো আরো সিরিয়াস ভাবে দেখছে, বুঝতে পারছিস? মোর ক্লোজলি অ্যাট দ্য রিটর্ট, আরো ক্লোজ ভাবে রিটর্টটাকে দেখছে। অ্যান্ড দেন উইথ এ সাউট অফ প্লেজার রাইজেস আপ অ্যান্ড কন্টেম্পলেটস ইট, দ্য নক ইজ হিয়ার্ড ফর দ্য থার্ড টাইম। আর তারপরে দেখলাম যে নকটা তৃতীয়বারের জন্য আবার এলো, ঠিক আছে? এই প্যারাটা প্রফেসর হেনরি কুরিকে বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট আছে। কিরকমভাবে? যখন এটা তো বোঝা গেল না, এটা পড়ে নিবি তো, এটা আমি বলছি না, শুধু মিনিংগুলো বলতেছি, এর পিছনের যেটা মিনিং ওটা।
আমাদেরকে প্রথমে সারফেস লেভেলে দেখে জিনিসটা কি মনে হতে পারে, প্রফেসর হেনরি কুরি কিছু একটা দেখছে কেমিক্যাল এক্সপেরিমেন্ট খুব ভালোভাবে, তিনি নিজের সাথে কথাবার্তা বলছে, কোনো কোনো সময় হ্যাপি হচ্ছে, কোনো কোনো সময় এংজাইটি হচ্ছে, আবার কোনো কোনো সময় রেগে যাচ্ছে। আবার দেখছি কেউ একটা দরজায় কড়া নাড়ছে, কোন দরজাটাই, তার মিনি যেটা ল্যাব আছে ওয়ার ল্যাব, ওর দরজায় কড়া নাড়ছে, বুঝতে পারছি? কড়া কে নাড়ছে এখানে কোশ্চেন হচ্ছে, কড়া কে নাড়ছে? কড়া নাড়ছে হিউম্যানিটি, মানবতা। মানবতা বলছে যে তুমি যেটা করতে যাচ্ছ ওটা ঠিক করছো না। ওকে একবার করা নাড়ে ওয়ার্নিং দিচ্ছে, দুইবার নাড়ছে, মানে ও ইগনোর করছে, বুঝতে পারছি? এখানে নকিং দ্য ডোর মানে কে নক করছে, ওটা হিউম্যানিটি নক করছে, বলছে যে না তুমি যেটা প্রগ্রেসের নামে প্রগ্রেস ভাবছ ওটা অ্যাকচুয়ালি কি বলে ধ্বংস নিয়ে আসবে পৃথিবীতে, তুমি ওটা করো না। এখানে দরজায় নক করার মানে কি, যে তুমি যেটা করছো ওটা করো না, ওটা বন্ধ করো, বুঝতে পারছি? ওটা হচ্ছে এখানে বলছে নট ওয়ান্স নট টুয়াইস বাট 3 টাইমস, 3বার দরজাটায় নক মারছে, বাট হি ডাজ নট ইভেন নোটিস, কিন্তু তিনি এটাকে ইগনোর করলো। ফাইনালি দ্য এক্সপেরিমেন্ট ওয়ার্কস, এবং ফাইনালি এক্সপেরিমেন্টটা ওয়ার্ক করলো। কোরি সাউটস উইথ জয় অ্যান্ড অনলি দেন দ্য থার্ড নক ইজ হিয়ার্ড। যখন কোরি কখন জিনিসটা শুনতে পেল, যখন তার এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে গেল, তৃতীয়বার যখন করা নাড়ছে, এক্সপেরিমেন্ট সফল হয়ে যাবার পর, মানে নাও হি হ্যাজ সাকসেসফুলি ডিসকভার্ড দ্য ফর্মুলা অফ মেকিং এ বিগ বম। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোরি সাকসেসফুলি ডিসকভার করে নিয়েছে একটা বমের ফর্মুলা আবিষ্কার করবে বলে। তখন যখন আবিষ্কার করে নিয়েছে, তখন তৃতীয়বার দরজায় করা নাড়ছে। কে করা নাড়ছে? অবশ্যই হান্না করা নাড়ছে এখানে, কিন্তু হান্না এখানে রিপ্রেজেন্টেটিভ অফ হিউম্যানিটি। হান্না হচ্ছে মানবতার একটা সিম্বলিজম, যে না তুমি এটা ঠিক করছো না বম বানাই, বুঝতে পারছি? হান্না এখানে হচ্ছে মানবতা, মানবতা কোরিকে বলছে যে না তুমি যেটা প্রগ্রেসের নামে প্রগ্রেস চালাচ্ছ ওটা অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন, বোঝা গেল? আর কখন শুনতে পেলে, যখন বমটা আবিষ্কার করে দিয়েছে, মানে এখন আর কিছু করবার নেই, এরকম একটা সময়। তারপরে দেখছি কখনো কখনো সে মাটার করছে, বর্বর করছে স্যাটিসফ্যাকশন নিয়ে, কখনো এংজাইটি নিয়ে, কখনো রেগে যাচ্ছে, মানে দেন অ্যাগেন উইথ স্যাটিসফ্যাকশন, আবার স্যাটিসফ্যাকশন হচ্ছে। দিস শোজ দ্যাট হিজ ইমোশনস আর কন্ট্রোলড বাই এ বটল অফ কেমিক্যালস। এটা দেখাচ্ছে যে তার ইমোশনটা কিসের দ্বারা কন্ট্রোল হচ্ছে, বটল অফ কেমিক্যালস। যদি কেমিক্যালগুলো তার মনের মতো রিয়াক্ট করে তাহলে সে খুশি থাকবে, আর কেমিক্যালগুলো যদি খারাপ রিয়াক্ট থাকে তাহলে সে দুঃখিত হবে, বুঝতে পারছিস? তার কাছে যেটা ম্যাটার করে ওটা হচ্ছে তার সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, বুঝতে পারছিস না? বুঝতে পারছি না। নট বাই লাইফ, নট বাই লাভ, নট বাই পিপল। তার কাছে যেটা লাইফও ম্যাটার করে না, ভালোবাসাও ম্যাটার করে না, মানুষও ম্যাটার করে না। হি ডাজ নট স্মাইল ফর এ হিউম্যান বিং। তিনি মানুষের মতো হাসেন না। হি স্মাইলস ওয়েন এ গ্লাস কন্টেনার রিয়াক্টস কারেক্টলি। তিনি কখন হাসেন, যখন একটা গ্লাসের কন্টেনার ভালোভাবে তার মতো করে রিয়াক্ট করবে, তার মনের মতো আচরণ করবে, বুঝতে পারছিস? কখন জয় প্রকাশ করছে, যখন তার এক্সপেরিমেন্টটা সাকসেস হচ্ছে। মানে তিনি ম্যারিড, কাকে ম্যারিড করেছেন? তার নিজের কাজকে বিবাহিত করেছেন, বুঝতে পারছিস? তার নিজের এক্সপেরিমেন্টকে নিয়ে বিয়ে করছেন, এটা হচ্ছে ব্যাপার। তারপরে আমরা দেখলাম যে কেউ একটা দরজায় একবার, দুইবার, 3বার পরপর করা নাড়ছে, বাট কোরি কিন্তু এটাকে ইগনোর করছে, বিকজ তিনি চাইছেন না যে করা নাড়াটা শুনবে। দ্য নক ইজ নট জাস্ট এ হ্যান্ড অন দ্য উড। এটা একটা হাত দিয়ে দরজায় করা নাড়া ছিল না। ইট ইজ দ্য ভয়েস অফ এ সোসাইটি। এটা ছিল সোসাইটির সেই ভয়েসটা, দ্য ক্রাই অফ দ্য পিপল, সেই মানুষের কান্নাটা, দ্য রিমাইন্ডার অফ রিয়ালিটি, সেই রিয়ালিটিটাকে মনে করিয়ে দিতে চাইছে যে তুমি যে বমটা বানাবা, ওই বমটা যদি এরোপ্লেন দিয়ে কোনো একটা দেশে, কোনো একটা টাউনের উপর ফেলা হয়, তাহলে অনেক নিরীহ মানুষ মারা যাবে, যারা হয়তো জানো না যে যুদ্ধটা কেন হচ্ছে, যুদ্ধের পিছনে তাদের কী স্বার্থ আছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে রিয়ালিটি, বা ওই কী বলে তোর ওটাকে বলে মানবতার একটা ডাক, যে না তুমি শুনো, তুমি ছাড়ো, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছিস? তারপরে দিস ইজ নট জাস্ট এ ম্যান ইগনোরিং এ নক। এটা মনে হচ্ছে যে একটা মানুষ একটা দরজাকে ইগনোর করছে না। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইগনোরিং হিউম্যানিটি। এটা হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডের প্রগ্রেস, যেটা হিউম্যানিটিকে ইগনোর করে। ইন এভরি ল্যাব, এভরি অফিস, প্রত্যেকটা ল্যাব, প্রত্যেকটা অফিসে, ইন এভরি মাইন্ড, প্রত্যেকটা মাইন্ডে, ওয়ার ওয়ার্কস বিকামস মোর ইম্পর্টেন্ট দ্যান পিপল। এখনকার বর্তমান সময়ে মানুষকে যেমনি আমরা ভ্যালু দিই না, বুঝতে পারছি? প্রত্যেকটা অফিসে কাজের জন্য আমরা হয়তো এরকম একটা অফিসে কাজ করছি যে আমার হয়তো বোন অসুস্থ হয়ে গেলো, আমি যেতেই পারছি না, মানে প্রগ্রেসের নামে আমরা হিউম্যান ফিলিংসটাকে ইগনোর করছি। এটা হচ্ছে ওর ভিতরের ব্যাপারটা, যেটা রাইটার অ্যাকচুয়ালি বলতে চাইছে, বুঝা গেল? যতটা না লাইন বাই লাইন করে মানে বুঝতে হবে, অতটা ওর লাইনের পিছনে মানে বুঝতে হবে, তাহলে জিনিসটা শেখা হলো, না তো পরীক্ষায় নাম্বার পাবাই হলো, বুঝতে পারছিস? যখন তুই কাউকে পড়াবি, কথার মানে তুই ধর এটা পড়াচ্ছিস, এটা তো ওই গুগল ডিকশনারি দিয়ে ট্রান্সলেট করে পড়াই দিতে পারবে, যে কেউ পড়ে নিতে পারবে, কি না? যদি রিডিং ভালো থাকে পড়ে নিতে পারবে। এবার ওর পিছনে রাইটারে কি ভাবনা আছে, তুই যদি ওটা যতক্ষণ না বলবি ততক্ষণ লিটারেচার পড়া হলো না, তার মানে নোটস পড়া হলো, বুঝতে পারছিস? পরীক্ষার নাম্বার কম পা, বাট এটা মানে জানা মোর ইম্পর্টেন্ট দেন এক্সাম। দেন তারপরে কোরি বেন্ডিং ওভার দ্য রিটর্ট, এন্ডিং দ্য এক্সপেরিমেন্ট।
করি ওই বেন্ডিং ওভার মানে ওই যে লিন্স মানে ঝুঁকে পড়ছে আরও রিটর্টটা দিয়ে এক্সপেরিমেন্টটা শেষ করে উঠে দাঁড়াইছে অ্যাট লাস্ট বাই হেভেন আই হ্যাভ ডান ইট অ্যাট লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন লোকেট অ্যান্ড এক্সপ্লেন এই লাইনটা তারপরে সাকসেসফুলি ওই যে অ্যাট লাস্ট আই হ্যাভ ডান ইট অ্যাট লাস্ট লোকেট অ্যান্ড এক্সপ্লেন ওই লাইনটা এটা কে কখন বলছে কাকে বলছে করি এটা বলছে হান্নাকে বলছে কখন বলছে আফটার কমপ্লিটিং হিজ সাকসেসফুল এক্সপেরিমেন্ট করি সেজ দিস লাইন টু হান্না বোঝা গেল যে যাই হোক আমি আমার আবিষ্কারটা করে নিয়েছি এ ভেরি লাউড নক অন দ্য ডোর হি টার্নস রাউন্ড ইন এ পাজেল ফ্যাশন তিনি এবার ঘুরে দাঁড়ালেন এই যে ও কাম ইন এটাও লাইন ইম্পর্টেন্ট আছে তারপরে হান্নাকে বলছে আচ্ছা চলে আসো এই যে এক্সপ্রেশনটা আছে না ইএইচ অ্যান্ড OH এই এক্সপ্রেশনটা কি সিম্বলাইজ করছে এক্সপ্রেশনটা সিম্বলিজম হচ্ছে ও আচ্ছা তুমি এসছো মানে বুঝতে পারছো ওর ক্যারেক্টারটা রাইটার লিখছে তো ওটা এমনি লিখছে না ও লেখার মধ্যে কোনো একটা তো মানে আছে মানে প্রফেসর হেনরি কুরি ইজ ডিপলি ফোকাসড ইন হিজ সাইন্টিফিক এক্সপেরিমেন্ট দ্যাট হি ইগনোরস যে বাইরে কে আছে বুঝতে পারছি তাই জন্য এটা হচ্ছে এটা এক্সপ্রেশন লেখার কি মানে যে তিনি তার সাইন্টিফিক কাজকে এত ভালোবাসছেন যে 3-4 কেউ করা নাড়া পরেও তিনি শুনতে পাচ্ছেন না বুঝা গেল তাই জন্য এটা এক্সপ্রেশন লিখছে এটা বেসিক্যালি সারপ্রাইজ বা অবাকের হয়েছে ও তুমি চলে এসছো এরকম একটা ব্যাপার তারপরে সার্ভেন্ট কি বলছে মিসেস মেলডন ডট এই ডট বলার মানে কি এখানে ডট লিটারেচারে কিসের সিম্বলিজম ডটের ফ্যাশন আমরা কোথায় দেখতে পাই শর্ট স্টোরিতে কারণ শর্ট স্টোরিতে রাইটার অনেক কিছু ডট করে বলেও বলতে চায় না ডটের সিম্বলিজম কোথায় দেখতে চাই শর্ট স্টোরিতে দেখবি শর্ট স্টোরিতে অনেকগুলো ডট থাকে কেন ওখানে আরও কিছু বলতে চাইছে বাট রাইটারের কাছে লিমিটেড জায়গা আছে 1x প্লেটও বুঝতে পারছিস জায়গা কম আমাকে কমের মধ্যে সবটা বলতে হবে তাই জন্য আমি বেশি সিম্বলিজম ইউজ করবো আইরনি ইউজ করবো এমনি ডট ইউজ করবো বুঝতে পারছিস করি বলছে ইয়েস হান্না হোয়াট ইজ ইট হ্যাঁ বলো কি হয়েছে হান্না বলছে মিসেস মেলডন ওয়ান্টস টু নো মিসেস মেলডন জানতে চাইছে ওয়েদার ইউ উইল কাম টু ডাউনস্টেয়ার্স টু টেক অর হ্যাভ ইট আপ হেয়ার আচ্ছা টু টেক টি অর হ্যাভ ইট আপ হেয়ার হান্না কি বলে যে মিসেস মেলডন জানতে চাইছে যে তুমি চাটা কোথায় খাবে নিচে এসে খাবে না উপরেই খাবে করি বলছে হ্যাজ সি গট ব্যাক সে কি চলে এসছে হান্না বলছে ইয়েস স্যার হ্যাঁ চলে এসছে আচ্ছা ইয়েস স্যার এখানে বলছে না তো এটার মানে কি এটা ইম্পর্টেন্ট আছে ইয়েস স্যারটা একটু গোলমার্ক করলাম ইয়েস স্যারটা ব্যাপার হচ্ছে যে হান্না ইজ ভেরি ওবিডিয়েন্ট হান্না হচ্ছে করিকে কতটা রেসপেক্ট দেয় এটা হচ্ছে দেখাচ্ছে হান্না কিন্তু করি থেকে বয়সে বড় স্টিল করিকে রেসপেক্ট দেয় বুঝতে পারছিস সি এক্সপেক্টেড ইউ টু মিট হার অ্যাট দ্য স্টেশন সে আশা করেছিল যে আপনি তার সাথে স্টেশনে দেখা করতে যাবেন স্যার সি ওয়েটেড এ লং টাইম ইন দ্য কোল্ড অ্যান্ড দেন গট মার্শাল টু ড্রাইভ হার আপ তিনি স্টেশনে ঠান্ডায় অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন এবং তারপরে মার্শালকে দিয়ে তিনি ডেকে নিয়েছিলেন তারপরে করি বলছে আই মিন টু গো বাট আই ওয়াজ বিজি অ্যান্ড দেন আই ফরগেট ইম্পর্টেন্ট লাইন তারপরে করি কি বলছে করি ক্যারেক্টারে এগুলো লাইন ইম্পর্টেন্ট হবে যদি ব্রড কোশ্চেনে আসে যে আমি যেতে চাইছিলাম বাট আই মিন টু গো মানে আমি যেতে চাইছিলাম বাট আমি আমার এক্সপেরিমেন্ট নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে আমি যাইনি মানে করির কাছে হিউম্যান ফিলিংস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং হিউম্যান ফিলিং বলছে সাইন্টিফিক ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং ইনফ্যাক্ট তার বোনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট কে তার সাইন্টিফিক কাজ বাট সি ইজ কোয়াইট ক্যাপেবল অফ কামিং হোম বাই হারসেলফ কিন্তু সে এতটা বড় হয়ে গেছে যে নিজে বাড়ি ফিরে আসতে পারবে তারপরে হান্না বলছে ইয়েস স্যার উইল ইউ কাম ডাউন স্টেয়ার্স টু টি আপনি কি নিচে যাবেন চা খাওয়ার জন্য অর হ্যাভ ইট আপ হেয়ার অথবা এখানে খাবেন কোথায় খাবেন আপনি করি কি বলছে দ্য ড্রয়িং রুম ইজ সো কোল্ড ড্রয়িং রুমটা খুবই ঠান্ডা দেখাচ্ছে টেল মিসেস মেলডন আই উইল হ্যাভ ইট আপ হেয়ার আমি এখানেই খাবো চাটা আই হ্যাভ গুড নিউজ ফর হার আমার জন্য মানে আমার কাছে একটা ভালো নিউজ আছে তার জন্য টেল হার আই হ্যাভ গুড নিউজ ফর হার তাকে বলে দাও যে আমার কাছে ভালো নিউজ আছে তার জন্য দুইবার বলছে বুঝতে পারছিস তার কাছে এক্সপেরিমেন্টটা কত ম্যাটার করছে তিনি একবারও আফসোস করতে যাচ্ছেন না যে আমার বোন আমার জন্য ওয়েট করছিল স্টেশনে আমি আনতে যাই তার কাছে ম্যাটার কি করছে যে আমি নিজের সাকসেসটা শেয়ার করবো আমার বোনের সাথে বুঝতে পারছিস মাই এক্সপেরিমেন্ট ইজ এন্ডেড অ্যান্ড ইট ইজ এ সাকসেস আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে আর এটা শেষ হয়েছে আর এটা সফল হয়েছে হান্না বলছে ইজ ইট স্যার সত্যি কি সফল হয়েছে তো করি বলছে ইয়েস বাট ইট ইজ নো ইউজ টু টেলিং ইউ অ্যাবাউট ইট এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট আছে হান্না কি বলছে করিকে ইয়েস স্যার মানে হান্না ইজ ভেরি ওবিডিয়েন্ট বাট করি কি বলছে তোমাকে এসব বলে কোনো লাভ নেই তুমি বুঝবে না নো ইউজ টু টেলিং ইউ অ্যাবাউট ইট যে তোমাকে বলেও তুমি কিছু বুঝবে না ইউ উড নট আন্ডারস্ট্যান্ড তুমি কিচ্ছু বুঝবে না হান্না বলছে নো স্যার হ্যাঁ স্যার আমি কিচ্ছু বুঝবো না করি বলছে বাট আই এম প্রোফাউন্ড ম্যান হান্না বলছে পারহ্যাপস ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট গো অ্যান্ড টেল মিসেস মেলডন যাও আর মিসেস মেলডনকে বলবে যে আমার এক্সপেরিমেন্ট শেষ হয়েছে আর ওটা সফল হয়েছে হান্না বলছে ইয়েস স্যার তবে করি বলছে
ডোন্ট ফরগেট টু টেল হার মাই এক্সপেরিমেন্ট ইজ এ সাকসেস। তাকে বলতে ভুলো না যে আমার এক্সপেরিমেন্টটা একটা সাকসেস হয়েছে। অর নো, ইউ উড বেটার নট টু টেল হার। না না থাক, তুমি অত দরকার নাই তোমাকে বলবা, আই উইল ডু দ্যাট মাই সেলফ, আমি নিজেই বলবো। বুঝতে পারছি, মানে করির হান্নাকে একটু কোনো ট্রাস্ট নাই, ও বলতেও পারবে এইটুকুটা ভরসা নেই। ইউ উইল শিওর টু মেক এ মেস অফ ইট, তুমি সবগুলো ব্যাপারটাকে গন্ডগোল করে দেবে। সি উইল বি অ্যাজ প্লিজড অ্যাজ আই অ্যাম, তিনি অতটাই প্লিজড হবেন যতটা আমি আমার এক্সপেরিমেন্ট নিয়ে হ্যাপি। হান্না বলছে সি ইজ নট ভেরি হ্যাপি টুডে স্যার, ইম্পর্টেন্ট। হান্না বলছে যে ইম্পর্টেন্ট লাইন, যে তিনি আজকে অতটা বেশি খুশি নয় স্যার। করি বলছে নট হ্যাপি, ওয়াই আই অ্যাম হ্যাপি আর নট আই, আমি কি হ্যাপি দেখাচ্ছি না? মানে করি এখানে সেলফিশ দেখাচ্ছে। করি কি ভাবছে যে আমি যদি হ্যাপি থাকি তাহলে আর 10 জনকে হ্যাপি থাকতে লাগবে, বুঝতে পারছিস? বাট করির হ্যাপিনেস কোথায় থেকে আসছে? করির হ্যাপিনেস ইজ বেসড অন কেমিক্যাল এক্সপেরিমেন্ট। যদি তার কেমিক্যাল এক্সপেরিমেন্ট পজিটিভলি ভাবে মনের মতো ভাবে রিয়াক্ট করে তাহলে সে হাসবে, না হলে হাসবে না। আর করি ইজ ভেরি সেলফিশ এয়ার, যে ওই যদি নিজে হ্যাপি থাকে তাহলে ওই ইমাজিন করতে পারে না যে আর কেউ দুঃখ কেমনি থাকতে পারে, বুঝতে পারছিস? ইগোসেন্ট্রিক মানুষ হচ্ছে এখানে করি। Anna, well, you see, sir, it is 3 years ago today since her son was killed in the war. Very, very important line. আন্না বলছে যে হ্যাঁ, আজ থেকে 3 বছর আগে তার ছেলে যুদ্ধে মারা গেছে। তার ছেলে যুদ্ধে মারা গেছে বলতে কার ছেলে? মিসেস মেলডনের ছেলে দুঃখে মারা গেছে, তার জন্য মিসেস মেলডন আজকের দিনটাই হ্যাপি না, বুঝে গেল? তারপর হচ্ছে ও ইয়েস, আই হ্যাড ফরগেটেন দ্যাট, আমি সেটা ভুলে গেছি। অফকোর্স ওয়ান ক্যান নট কিপ অন থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস, একটা মানুষকে এই সমস্ত জিনিস কখনোই বেশি মনে রাখতে হয় না। ব্যাপারটা কি এখানে, ব্যাপারটা কি বলতে চাইছে রাইটার এখানে? যারা যে সায়েন্টিস্টরা বম বানাচ্ছে, ওই কোনোদিন যুদ্ধের ময়দানে গিয়ে দেখেনি যে বমটা দিয়ে একটা মানুষ কিভাবে মারা যেতে পারে, বুঝতে পারছি? যে সায়েন্টিস্টটার বম দিয়ে কোনো একটা মায়ের কোল খালি হচ্ছে, ওই সায়েন্টিস্টটা কোনোদিন ওই মায়ের খালি কোলের ফিলিংস বুঝতে পারেনি। যে সায়েন্টিস্টটার কীভাবে যে আমার বম দিয়ে কতজনকে আমি মারতে পারবো, ওর আবিষ্কারের উদ্দেশ্য কি? হাউ মেনি পিপল আই শুড কিল থ্রু মাই ইনভেনশন, আমার ইনভেনশন দিয়ে আমি কতগুলো মানুষকে কিল করতে পারবো। মানে সায়েন্টিস্টটা বম বানাবার সময় মানুষগুলোকে একটা নাম্বার পাবে, ঠিক না? যেমনি গভর্নমেন্ট আমাদেরকে কীরকম জানে, নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার, কোনো ফিলিংস দিয়ে জানে না। গভর্নমেন্টের চোখে আমরা কি নাম্বার, কোনো একটা প্লেন ক্র্যাশ হচ্ছে তো কতজন মারা গেলে ওটা বলছে। বাট একটা মানুষের কাছে অন্য মানুষ তো পুরো পৃথিবী হতে পারে, বুঝতে পারছো? আমার কাছে আমার মা পুরো পৃথিবী, তেমনি আমার মায়ের কাছে আমি পুরো পৃথিবী, ঠিক না? প্রত্যেকটা মায়ের কাছে ছেলে একটা পুরো পৃথিবী। বাট সায়েন্টিস্টরা ইমোশনকে ফেলে প্রোগ্রেস করছে, বুঝতে পারছি? সেই প্রোগ্রেসটা কোনো প্রোগ্রেসই না যদি আমরা সেখানে হিউম্যান ফিলিংসগুলোকে ইগনোর করছি, বুঝে গেল ব্যাপারটা? আমরা কখনোই মানুষজনকে নাম্বার হিসাবে দেখবো না, মানুষকে মানুষের মতো ট্রিট করবো। যেদিন এটা ট্রিট করবো ওই দিন আমি সত্যিকারের প্রোগ্রেস হবে, বুঝতে পারছি ব্যাপারটা কী বলতে চাইছে রাইটার? এটা হচ্ছে এখানে বলতে চাইছে। আচ্ছা, এখানে বলছে হি জাম্পড আপ ফ্রম হিজ সিট অ্যান্ড শাউটেড উইথ প্রাইড, অ্যাট লাস্ট বাই হেভেন আই হ্যাভ ডান ইট অ্যাট লাস্ট। এই যে অ্যাট লাস্ট, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা কয়বার ইউজ হয়েছে এখানে? 3বার ইউজ হয়েছে। মানে দেখাচ্ছে যে তার এক্সাইটমেন্টটা কতটা ছিল এই এক্সপেরিমেন্টটাকে নিয়ে, তিনি কতটা হ্যাপি যে একবার বলে থামেনি, 3বার বলছে, বুঝতে পারছিস? যেমনি একটা লাইন পড়ছিলাম না, দ্যাট সি ডিয়ার সি, একবার সি বলে থেমে যায়নি, বারবার বলতেছে, কারণ এটা তার কাছে কতটা প্রিয়, বুঝতে পারছিস? এটা এক্সপেরিমেন্টটা তার কাছে কতটা প্রিয় যে একবার বলে থামেনি, 3বার কন্টিনিউ বলছে, বুঝতে পারছিস? হি হ্যাড ফাইনালি সাকসিডেড ইন হিজ এক্সপেরিমেন্ট, তিনি ফাইনালি সাকসেস হয়েছেন তার এক্সপেরিমেন্টে। অ্যান্ড হি ওয়াজ থ্রিলড, তিনি মনে হচ্ছে যেন একদম পাগল হয়েছিল এক্সপেরিমেন্টটা নিয়ে। জাস্ট দেন সামওয়ান নকড লাউডলি অন হিজ স্টাডি রুম, ঠিক সেই সময় মনে হচ্ছে কেউ একটা স্টাডি ডোরে করা নাড়ছে। করি টার্ন অ্যান্ড আউট অ্যান্ড কনফিউজ। আচ্ছা, ওটাই লাইনে এখানে সামারি লেখা আছে, ঠিক আছে? আমি সামারিটা বলছি না, আমি তারপরে এটা বলছি যেটার ওর পিছনের মানে। প্রফেসর কোরি সেলিব্রেটস এ সাকসেসফুল কেমিক্যাল এক্সপেরিমেন্ট অন দ্য ভেরি সেম ডে মিসেস মেলডন মর্নস হার সন্স ডেথ ইন দ্য ওয়ার। প্রফেসর হেনরি কুরি একই দিনে তার এক্সপেরিমেন্টকে সেলিব্রেট করছেন যেই দিনটায় মিসেস মেলডনের ছেলে মারা গেছেন, বুঝতে পারছি? অ্যান্ড হি ফরগেটস, এবং সেই দিনটা হচ্ছে তিনি ফরগেট হয়ে গেছেন, বুঝতে পারছি? নাও হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং, এর মানেটা কি এখানে লুকানো মানেটা কি? রাইটার এখানে কি বলতে চাইছে? দ্য সিন ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু ওয়ার্ল্ডস, এখানে হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা মেন্টালিটি মানুষকে দেখতে পাবো। কোরিজ ওয়ার্ল্ডকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর হেনরি কোরির যেটা ওয়ার্ল্ড, ওটা হচ্ছে গ্লাস টিউব দিয়ে ভরা, এক্সপেরিমেন্ট দিয়ে ভরা, সাকসেস দিয়ে ভরা, সায়েন্স দিয়ে ভরা। বাট অন দ্য আদার হ্যান্ড মিসেস মেলডনের ওয়ার্ল্ড হচ্ছে গ্রিফ দিয়ে ভরা, মেমোরি দিয়ে ভরা, লাভ দিয়ে ভরা, লস দিয়ে ভরা, বুঝতে পারছিস? দে লিভড আন্ডার দ্য সেম রুফ, তারা একই বাড়ির নিচে দুজনেই থাকে, বাট টু কমপ্লিটলি ডিফারেন্ট ইমোশনাল রিলেটিভস, কিন্তু তারা দুইজন আলাদা আলাদা জিনিসকে সিম্বলাইজ করছে। দিস ইজ দ্য হার্ট অফ দ্য সিন, এটা হচ্ছে এই সিনটার বিউটি। প্রগ্রেস অ্যান্ড পেন ক্যান লিভ সাইড বাই সাইড, বুঝতে পারছিস? প্রফেসর হেনরি কুরি প্রগ্রেসকে দেখাচ্ছে,
আর মিসেস মেলডন পেনকে দেখাচ্ছে। মানে প্রগ্রেস যেখানেই হবে ওখানে কোনো না কোনো একটা কষ্ট থাকবে, বুঝতে পারছিস? একই বাড়ির নিচে প্রগ্রেস যেখানে আছে ওখানে হিডেন আছে পেনটা, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। অ্যান্ড নেভার এভার সিন ইচ আদার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, প্রগ্রেস কখনো পেনটাকে দেখতে পাচ্ছে না। যেমনি প্রফেসর হেনরি কুরি প্রগ্রেস দেখতে পেলেও বাট মিসেস মেলডনের পেনটা দেখতে পাচ্ছে না। এটা দেখতে পাচ্ছে যে এটা বমটা আবিষ্কার করলে আমাকে সবাই চিনবে, আমি টাকা পয়সা পাবো, বাট এটা দিয়ে যে অন্য কারো ক্ষতি হতে পারে এটা দেখতে পাচ্ছে না। মানে প্রগ্রেস আর পেন একসাথে চলছে, কিন্তু প্রগ্রেসকে আমরা দেখলে পেনকে দেখতে পারবো না, পেনকে দেখলে প্রগ্রেসকে দেখতে পাবো না। এটা হচ্ছে রিয়ালিটি, বুঝতে পারছি ব্যাপারটা? এরোপ্লেন যে বানাচ্ছি আমি, তো আমি প্রগ্রেসটাকে দেখতে পাচ্ছি, বাট এরোপ্লেন যে জ্বলছে ওর মধ্যে যে হাইড্রোজেন জ্বালানিটা যেটা আছে, যেটা বাতাসে নির্গত হচ্ছে, ওটা দিয়ে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ওটা দেখতে পাচ্ছি না। মানে প্রগ্রেস হলে পেন হতে হবে, বুঝতে পারছিস? এটা কলকারখানা বানতে গেলে গাছ কাটতে লাগবে। যদি আমি প্রগ্রেস করতে চাই তাহলে কিছু একটা স্যাক্রিফাইস করতে লাগবে। প্রগ্রেস আর পেন একসাথে চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, বুঝা গেল দুটো ক্যারেক্টার। দ্য নক অ্যাট দ্য ডোর, এটা হচ্ছে নক অফ হিউম্যানিটি, এটা তো আমি আগেই বললাম। কোরি ডাজ নট হিয়ার দ্য নক অ্যাট ফার্স্ট টাইম, কোরি এখানে নকটা ফার্স্ট টাইমে দেখতে পারেনি। ইভেন ওয়েন সামওয়ান অ্যাট দ্য ডোর, ইভেন ওয়েন সামওয়ানস পেন, কোরি এগুলোকে ইগনোর করছে, বাট হি ইজ টু বিজি উইথ হিজ কেমিক্যাল অ্যান্ড হিউম্যান ক্রাইজ। তিনি খুবই ব্যস্ত আছে নিজের কেমিক্যালগুলোকে নিয়ে, নিজের হিউম্যান ক্রাইজকে নিয়ে। আচ্ছা, কোরি এখানে বলছে অ্যাট লাস্ট আই হ্যাভ ডান ইট, বাট দিস জয় ইজ নট শেয়ার্ড, নট ফিল্ড বাই এনিওয়ান এলস। কিন্তু এই জয়টা কোরি একাই ফিল করছে, আর কেউ ফিল করছে না। মিসেস মেলডন ইজ নট স্মাইলিং, মিসেস মেলডন স্মাইল করছে না। সি ইজ সাইলেন্টলি গ্রিভিং, তিনি চুপচাপ কষ্ট পাচ্ছেন। দিস শোজ সাকসেস দ্যাট ফরগেটস পিপল ইজ নট সাকসেস, যে সাকসেসটা মানুষের ফিলিংসগুলোকে ভুলে যাবে ওটা কোনো সাকসেস না। ইট ইজ এ সেলফিশনেস ইন এ ল্যাব, এটা হচ্ছে ওই ল্যাবের মধ্যে থাকা একটা সেলফিশনেস, যেটাকে সাকসেসের নাম দিয়ে চালিয়ে দিচ্ছি আমরা, বুঝা গেল? তারপরে কোরি দেখলাম যে এখানে ভুলে যাচ্ছে তার ভাগনা হচ্ছে মারা গেছে। হি সেজ ও ইয়েস আই হ্যাড ফরগেটেন দ্যাট, আমি সেটা ভুলে গেছি। অ্যান্ড দেন ইভেন ওর্স ওয়ান ক্যান নট কিপ অন থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস, এবং কোরি কি বলছে যে একজনকে এগুলো নিয়ে ভাবা উচিত না। হি ডাজ নট জাস্ট ফরগেট, তিনি এখানে শুধু ভুলে যাননি, তিনি ব্যাপারটাকে ডিসমিস করে দিচ্ছেন, বুঝতে পারছি? দিস ইজ এ ব্রুটাল ওয়ার্নিং, এটা হচ্ছে একটা ব্রুটাল ওয়ার্নিং। মানে ওয়েন সায়েন্স ফরগেট স্যাক্রিফাইস, ওয়েন ইন্টালেক্ট ফরগেটস হিউম্যানিটি, যখন সায়েন্স স্যাক্রিফাইসকে ভুলে যায়, ইন্টালেক্ট হিউম্যানিটিকে ভুলে যায়, উই বিকাম মেশিনস ইন হিউম্যান ইনফর্ম, তখন আমরা মেশিন হয়ে যাই, মানুষদের নামে ছদ্ম মেশিন হয়ে যায়, সিউডে মেশিন। যেরকম ধর যে বন্দুকটা কাউকে মারছে, ও তো কোনো ফিলিংস নাই, ওই মেরে দিচ্ছে, বুঝতে পারছিস? বন্দুকটা যেমনি মেশিন, কোনো ফিলিংস নাই, অমনি আমরা মানুষ মেশিন হয়ে যাচ্ছে ওই ব্যাপারটাতে। বুঝা গেলো যে আমরা হিউম্যানিটিটাকে ভুলে আছি, একটা মায়ের কান্নাটাকে ভুলে আছি, বুঝা গেল? আর ইনফ্যাক্ট কোরির তো নিজের ভাগনা ছিল না, নিজের ভাগনার ব্যাপারে তো অ্যাটলিস্ট মনে থাকতে হবে, বুঝা গেল? তারপরে কোরিটাকে আমরা সিম্বলিজম দেখছি পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের। কেন? কোরি ইজ নট জাস্ট এ ক্যারেক্টার, কোরি এখানে কোনো ক্যারেক্টার না, হি রিপ্রেজেন্ট দ্য রিয়েল পোস্ট ওয়ার্ল্ড মেন্টালিটি। তিনি রিপ্রেজেন্ট করছেন যে যুদ্ধের পরে মানসিকতা কেমন। পিপল হু মেড উইপেন্স, মানুষেরা যারা উইপেন বানায়, কল্ড ইট প্রগ্রেস, এটাকে প্রগ্রেসের নাম করে চালায়। অ্যান্ড ফরগেট দ্য টিয়ার্স অফ মাদার্স, এবং ভুলে যায় সেই মায়ের চোখের জলের। হু লস্ট দেয়ার সন্স, যারা নিজের ছেলেদের যুদ্ধে হারাইছেন। এখানে বলছে যে ইজ ইট রিয়েলি প্রগ্রেস ইন দ্য প্রাইস অফ এ মাদার্স ব্রোকেন হার্ট, এটা কি সত্যি সত্যি প্রগ্রেস হতে পারে? একটা মায়ের ব্রোকেন হার্টের বদলে যেটা আমরা প্রগ্রেসের নাম করে চালাই দিচ্ছি, এটা কি সত্যি প্রগ্রেস? প্লেটা আমাদের কোশ্চেন করছে প্রথম থেকে, আইডনি, বুঝতে পারছিস? প্রগ্রেসের নাম করে প্রত্যেকটা জিনিস প্রগ্রেসের অপোজিট দেখাচ্ছে, বুঝতে পারছিস? মানে টাইটেলটা প্রগ্রেস যেটা আছে ওটা একটা আইরনি, প্রত্যেকটা জিনিস যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে আইরনি এখানে, বুঝা গেল? তারপরে হান্না বলছে, এখানে হান্না বলছে সি ডাজ স্যার। কোরি বলছে আই এম সরি আই ডিড নট মিট হার অ্যাট দ্য স্টেশন, কোরি বলছে আমাকে খুব খারাপ লাগছে যে আমি তার সাথে স্টেশনে দেখা করতে চাইনি, বাট আই হ্যাড টু অ্যাটেন্ড মাই এক্সপেরিমেন্ট, কিন্তু আমাকে আমার এক্সপেরিমেন্টটা করতেই হতো। হান্না আই উইশ সি উড নট ডেল উইথ এডিস ডেথ, আমি চাইবো যে তিনি এডিস ডেথ নিয়ে অত কিছু ভাবেন না। ইট ইজ নট রাইট ফর দ্য লিভিং টু থিঙ্ক সো মাচ অফ দ্য ডেথ, এটা ভালো না একটা মানুষ কোনো কিছু নিয়ে এত কিছু ভাববে। সি ইজ এ উইমেন অফকোর্স অ্যান্ড এ মাদার, তিনি একটা উইমেন, একটা মা, এ ব্রেভ মাদার, একটা সাহসী মা। উই মাস্ট অ্যালাউয়েন্স, আর না আমাদের এটা বোঝা উচিত, দ্যাট ইজ অল, এটাই না। নাও ইফ আই টেল হার অ্যাবাউট মাই সাকসেসফুল এক্সপেরিমেন্ট, যদি এখন আমি আমার সাকসেসফুল এক্সপেরিমেন্টের ব্যাপারে তাকে বলি, হাউ উড দ্যাট ডু, তাহলে এটা কেমন দেখায়? বুঝতে পারছি ব্যাপারটা? একটা মা কান্নাকাটি করতেছে, আর ওকে কি গিয়ে বলবে যে আমি এখন যদি এই দিনটাতে, আজকে একটা মায়ের কাছে এতটা খারাপ একটা দিন, যে 3 বছর আগে তার ছেলেকে যুদ্ধে হারাইছে, ওই এতটা শোকাহত দিনে আমি যদি নিজের সাকসেসফুল এক্সপেরিমেন্টের কথা তাকে বলি, মানে কোরি ইজ সেলফিশ হিয়ার, যেটা কোরির কাছে ম্যাটার করে ওটা হচ্ছে তার সায়েন্টিফিক ওয়ার্ক। তিনি ইগনোর করছে একটা মায়ের ফিলিংসটাকে, বুঝতে পারছি? এটা হচ্ছে এখানে বলছে।
হান্না বলছে আই ডোন্ট সাপোজ ইট উড মেক হার ফিল এনি ওর্স দ্যান সি ইজ নাও স্যার। হান্না বলছে আমার মনে হয় না যে এটা ইম্পর্টেন্ট আছে হান্নার লাইনটা, আমার মনে হয় না যে আপনি যদি আজকের দিনে তাকে এটা বলবেন তাহলে এটা খুব একটা ভালো হবে। করি বলছে ওয়েল টেল হার টু কাম আপ হিয়ার, তাহলে তাকে উপরে আসতে বলো অ্যান্ড হ্যাভ আর টি উইথ মি, এবং তাকে চা খেতে বলো আমার সাথে। অ্যান্ড আই উইল টেল হার অ্যাবাউট মাই এক্সপেরিমেন্ট, এবং আমি নিজেই আমার এক্সপেরিমেন্টের ব্যাপারে বলবো। হান্না বলছে ভেরি গুড স্যার। করি বলছে ও হান্না টেল হার আই এম ভেরি সরি আই কুড নট মিট হার অ্যাট দ্য স্টেশন। করি বলছে যে তুমি তাকে গিয়ে বলে দিবে যে আমি খুব দুঃখিত যে আমি তাকে স্টেশনে মিট করতে পারিনি। দ্যাট উইল ব্রেক দ্য আইস ইন এ বিট। ব্রেক দ্য আইস ইন এ বিট এটা হচ্ছে একটা ইডিয়ম। ইডিয়ম বোঝেন তো? ইডিয়ম মানে মানে একসাথে আছে। ব্রেক দ্য আইস ইন এ বিট মানে ধর কোনো কিছু আমার সাথে কারো একটা অকওয়ার্ড কোনো একটা সিন ঘটতেছে, বুঝতে পারছিস? বুঝলি? ধরলে কোনো একটা কিছু অকওয়ার্ড ঘটলো আর ওটা ওই আমার সাথে কথা বলতে পারছে না বা চোখ মিলাতে পারছে না, তারপরে আমি কিছু একটা বললাম যাতে ওই আমার সাথে একটু কমফোর্টেবলভাবে কথা বলতে পারে, বুঝতে পারলি ব্যাপারটা? হয়তো আমার সাথে এরই কোনো একটা গন্ডগোল হলো, এবার এমনি হচ্ছে যে আমার সামনে আসতে পারছে না, আমাকে কিছু বলতে পারছে না, আমি ওকে বলতে পারছি না। এবার ওই মুহূর্তে ব্রেক দ্য আইস অফ এ বিট মানে এমনি কিছু বলবো যেন ওই আগের মতো আমার সাথে কমফোর্টেবল হয়, ওটা হচ্ছে ব্রেক দ্য আইস অফ এ বিট, বুঝা গেল? দেন হোয়েন সি রিয়েলাইজেস হাউ ইম্পর্টেন্ট মাই ওয়ার্ক ইজ, এবং যখন সে জানবে যে কতটা ইম্পর্টেন্ট আমার কাজটা ছিল, অ্যান্ড হাউ মাচ ডিপেন্ডস অন ইট, এবং আমি এই কাজটার জন্য কতটা নির্ভর, সি উইল বি অল রাইট, তাহলে তিনি অনেকটা ঠিক হয়ে যাবেন। হান্না বলছে ভেরি গুড স্যার। দেন সি স্টপস অ্যান্ড টার্নস টুয়ার্ডস হিম, এবং তখন সে স্টপ হলো এবং তার দিকে তাকালো। সি রিয়েলি ইজ নট হ্যাপি স্যার, হার নার্ভস আর নট অল রাইট, লাইনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ সি ক্যান নট ফরগেট স্যার, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ব্যাপারটা ভুলেনি। হান্না এখানে বারবার বলছে যে আপনি আজকের দিনটায় অ্যাটলিস্ট নিজের সাকসেসফুল এক্সপেরিমেন্টের কথা বলেন না, কারণ তিনি হচ্ছে সব কিছু ভুলে যাননি, তার মাথায় বারবার করে ব্যাপারটা ঘুরপাক করছে, বুঝতে পারছি? এখানে হান্নাটা কিসের সিম্বলিজম? হান্না কি একটা ক্যারেক্টার না? হান্না ইজ দ্য সিম্বলিজম অফ হিউম্যানিটি। হিউম্যানিটি কি বলছে, মানবতা কি বলছে যে আজকের দিনে যে একটা মা একটা ছেলেকে হারিয়েছে, তুমি ওই দিনটায় আবার এমন একটা কথা বলতেছো যেটা দিয়ে আবার পরবর্তীকালে কোনো মা কোনো ছেলেকে হারাবে, তো তুমি ওটা কথা আজকে বলো না। এটা কে বলছে? হিউম্যানিটি বলছে, আমাদের মানবতা বলছে। অ্যাকচুয়ালি হান্নার নাম করে হিউম্যানিটি বলছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, করি এখানে বলছে না দ্যাট উইল ব্রেক দ্য আইস অফ এ বিট, এখানে করি অ্যাকচুয়ালি কেন বলছে যে এটা একটু হলেও তার মনের মধ্যে জমে থাকা খারাপ লাগাটাকে কমাবে? কেন বলছে? করি কি এখানে সত্যি স্টেশনে যেতে পারেনি বলে কষ্ট পাচ্ছে? এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে করি বলছে যে আমি তাকে একটু যদি সরি বলে দিতে পারি তাহলে হয়তো আমি আমার সাকসেসের কথা তাকে বলতে দেবো, বুঝতে পারছি? এটা অমনি না যে তার জন্য দুঃখ পাচ্ছে, এটা হচ্ছে আমি নিজে যাতে বলতে পারি ওর সাথে, বুঝতে পারছি? ওটার মানেটা কি? ইডিয়ামটা কেন বললাম? ইডিয়ামটার মানে এমনি একটা অকওয়ার্ড সিচুয়েশন যে আমি গেলাম না, নিজের কাজ করলাম, এবার আমি আমার বোনকে কেমনি চোখে চোখ মিলাবো, বুঝতে পারছি? এবার এমনি কিছু বলবো যাতে একটা মাহল হয় যেখানে করে আমি নিজের সাকসেসের কথা আমার বোনকে বলতে পারি, এতক্ষণ মুখটা নিয়ে আমি বলবো। ওটা ওই দিনে যে দিনটাই করি হচ্ছে তার নিজের ভাগনাকে হারাইছে, মানে মিসেস মেল্টন তার ছেলেকে হারাইছে, বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যাপার। কোরিজ অ্যাপোলজি ইজ নট ফ্রম দ্য হার্ট, ইট ইজ এ স্ট্র্যাটেজি, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যাতে করে সে তার নিজের সাকসেসটাকে বলতে পারে, বুঝা যাচ্ছে? এটা কিন্তু সত্যিকারই মন থেকে কষ্ট পাচ্ছে না, ওই যে ওগুলোই লেখা আছে। ওই যে হান্না বিকাম দ্য সোল অফ দ্য প্লে, এখানে হান্না দেখছি যে প্লেটার সোল প্লে করছে। সি ডাজ নট ইউজ সায়েন্স, সে কোনো সায়েন্স ইউজ করছে না। সি ডাজ নট ইউজ বিগ ওয়ার্ডস, সে কোনো কিছু বড় কিছু বলছে না। সি জাস্ট অলওয়েজ সেজ হোয়াট কোরি হ্যাজ ফরগেটেন, হান্না কি বলছে? ওটাই যেটা কোরি বলে আছে সব সময়, মানে হান্না হচ্ছে হিউম্যানিটি। গ্রিফ ডাজ নট লিভ, লাভ ডাজ নট ডাই, অ্যান্ড সাম পিপল ক্যারি পেন এভরি সিঙ্গল ডে অ্যান্ড স্টিল কিপ ব্রেথিং, কোনো মানুষ সব দিন কষ্ট পায় বাট স্টিল বেঁচে থাকে। সায়েন্স ক্যান মুভ দ্য ওয়ার্ল্ড ফরওয়ার্ড, সায়েন্স আমাদের পৃথিবীটাকে ফাস্ট করতে পারে, বাট অনলি ইমোশন ক্যান কিপ আওয়ার ওয়ার্ল্ড হিউম্যান, কিন্তু আমাদের ইমোশনটা একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্ল্ডকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে পারে। প্রগ্রেস ইন টেকনোলজি ইজ আনলেস ইফ ইট কিলস দ্য প্রগ্রেস অফ দ্য হার্ট, প্রগ্রেসটা তখনই টেকনোলজি হবে যখন সেটা আমাদের কোনো একটা হার্টকে কিল না করে, বুঝতে পারছিস? বুঝালো ব্যাপারটা? তারপরে কোরি বিল্ডস বম্বস ইন দ্য ল্যাব বাট ফরগেটস হিজ কোল্ড ওয়ার্ডস ডেস্ট্রয় মোর দ্যান, আচ্ছা এগুলো কি টেক্সটের লাইন আছে না? এটা নাই মনে হয় টেক্সটের লাইন, এখান থেকে আছে। দ্য প্রফেসর আছে না? দুই জায়গায় দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে। আরে এগুলো তো ওখানে হিডেন মিনিং আছে। না এগুলো না, উপরে ছিল। কোথায়?
এটা আছে কি দ্য প্রফেসর No. ইজ ব্যাক, But the professor is back. হ্যাঁ দ্য প্রফেসর ইজ ব্যাক ইন হিজ টেবিল intently regarding his experiment and except for a grunt he does not reply. Hanna goes out, Hanna বেরিয়ে গেল. The professor makes some calculations on the paper. Professor কোনো কিছু একটা লিখছে, then sits back in his chair regarding them with delight. কোনো একটা কিছু লিখছে আর মনে মনে আনন্দ পাচ্ছে. His manifestations of joy are interrupted by the entrance of his sister. তার যেটা ম্যানিফেস্টেশন ছিল খুশির, ওটা বাধাপ্রাপ্ত হলো তার সিস্টার যখন আসলো. মিসেস মেলডন, এজড অ্যাবাউট 43, প্রায় 43 বছরের একটা মহিলা. সি ইজ ড্রেসড ইন ব্ল্যাক, তিনি কালো ড্রেস পরে থাকেন, পার্টলি বিকজ সি ইজ এ উইডো, কারণ তিনি উইডো এই জন্য না, বাট চিপলি বিকজ অফ হার সন্স ডেথ, কারণ হচ্ছে তিনি তার ছেলেকে যুদ্ধে হারাইছেন. সি ইজ এ সেন্সিটিভ লুকিং উইমেন নাও প্লেনলি সাফারিং ডিপলি ফ্রম হার মেমোরিজ, তিনি এখন সাফার করছেন তার ছেলে যে মারা গেছেন ওটার মেমোরি নিয়ে. But her nervous sensibilities give her a strength on occasions which is hardly credible. She is not a fruitful complaining woman. তিনি একটা complaining woman না, who behaves as if she were the only person in the world who had suffered. তিনি এমন কোনো মানুষ না যে তিনি দেখাচ্ছেন যে আমি একাই এই জিনিসটা নিয়ে সাফার করছি, আরও অনেক মা আছে, তার জন্য তিনি complaining woman না. And when in the course of the play she speaks of her loss, she does so with grave and beautiful dignity. এটা আমরা এখানে দেখতে পাচ্ছি. এখানে আমরা বিশেষ করে মিসেস মেলডনের ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যে তিনি 43 ইয়ার্স ওল্ডের একটা ক্যারেক্টার, যিনি গল্পটাতে ব্ল্যাক ড্রেস পরে আছেন, কারণ তার ছেলে যুদ্ধে যেহেতু মারা গেছে ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি গল্পটাতে ব্ল্যাক ড্রেস পরে আছেন. আর তিনি একটা সাহসী মা, যিনি সবসময় কোনো কিছু দিয়ে কমপ্লেন করেন না, বরং পরিস্থিতিটার সাথে তিনি মানিয়ে নিচ্ছেন. বোঝা গেল? এইটা আছে. এখানে দেখছি যে কোরি একটা ফর্মুলা প্রুভ করছে, বাট তার বোন একটা হিউম্যানিটি প্রুভ করছে. হি প্রুভস এ ফর্মুলা বাট সি প্রুভস হিউম্যানিটি. প্রোগ্রেস ইজ নট ইন ইনভেনশনস, ইট ইজ ইন দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পার্সন ইন সাইলেন্ট পেন. প্রোগ্রেস, সত্যিকারের প্রোগ্রেস কোনটা? যখন আমরা কোনো একটা মানুষের নীরব একটা কান্না শুনতে পাবো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রেসের মানে. আজকে এত দূর থাকলো, তারপরে আমরা পরের দিন করবো. ঠিক আছে? এত দূর বুঝতে প্রবলেম হয়েছে?